আমরা ওই একই জিনিসই ফেস করতেছি। আমরা একটা ভালো ছবি দেওয়ার পর আমাদের অনেক দিন বসে থাকা লাগতেছে আর একটা ভালো ছবির জন্য। আচ্ছা, তো ওই জন্যই বলছি, ওই জন্যই এই আশা করাটা একটু একটু আকাশ কুসুম যে 5 বছরে বা 3 বছরে আমি একদম মানে কম্পিটিশনের জন্য ওই মার্কেট হইতে হবে, তখন আমি কম্পিটিশন দিতে পারবো। আমাদের মার্কেটটাই তো তৈরি হয়নি এখন। আমার নাচে গানে ভরপুর ছবি করতে কোনো সমস্যা নেই। আমি সব টাইপের সিনেমা করতে চাই, সব টাইপের সিনেমা করতে চাই, বাট ওগুলো আমার কাছে আসে না। আমার কাছে ওনারা রিচ আউটই করে না কখনো। আমি যদি বলি বুবলি আপুকে দেখছি, সে একটার পরে একটা, এবং সেইটা নিয়েও কিন্তু অনেক কথা আছে। কিছু ছবি খুব ভালো, কিছু ছবি ভালো না, এটাও মনে হয় আশাদ ভাই বলছে। তো তাহলে কি হলো যে উনি কন্টিনিউ কাজ করেও ফাইট করেও হচ্ছে না, আর সেখানে তো আমরা ফাইট করতেই পারছি না, তাহলে কিভাবে পসিবল? আমি আসলে ছোটবেলা থেকেই নাচ, থিয়েটার, গান এগুলোতে, খেলাধুলা এগুলো, খালি মস্তিষ্ক শয়তানের ঘর না, এরকম একটা কথা। আম্মু সবসময় চেষ্টা করতো আমাদের 3 ভাই বোনকে সবসময় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ রাখা। এবং আমার ওই রকম কল এসছে, আমি মিথ্যা কথা বলবো না। আমি দেখি যে আপনার এই সিটে বসে অনেকে অনেক চাপা টাপা মেরে যায়, আমি ওরকম মারতে পারবো না। আমার হলো ওই জন্যই আমার কাছে আসলে 2-3টা এসেছিল। আচ্ছা, 2-3টার মধ্যে আমার কাছে অঞ্জন দারটা খুব ভালো লেগেছে, কারণ তাকে আমরা সবাই চিনি জানি, আমি ওইটা করেছিও, কারণ বিঞ্জের সাথেও আমার একটা ভালো কাজ করার অভিজ্ঞতা তো অসাধারণ। শুধু ডিরেক্টর হিসেবে না, ব্যক্তি মানুষও অসাধারণ লেগেছে আমার কাছে। শিখেছে অনেক কিছু, অ্যাক্টিংয়ের অনেক ছোট ছোট জিনিস ধরিয়ে দিয়েছে যে এটা এইভাবে এইভাবে এইভাবে। তার সাথে কাজ করতে গিয়ে মানে হাঁটু কাঁপার মতো। আমরা বাইরে যখন এরকম অনেকগুলো কাজ করা হয়, তখন দেখা যায় এইখানে কদরটা বেড়ে যায়, কিন্তু এখানে অনেক ভালো ভালো কাজ করলেও ওই কদরটা কিন্তু পায় না। কিন্তু না, আমি আকাশ কুসুম স্বপ্ন দেখি না। আমার স্বপ্নেরও একটা মানে আমার স্বপ্নটা ওরকম হতে হবে যেটা আমি বাস্তবায়ন করতে পারবো। প্রথমত আমার কাছে এরকম কিছু আসেনি, কেউ বলেনি। যারা বলেছে সবসময় মানে খুবই কংগ্রাচুলেট করেছে এবং আমাকে মোটিভেট করেছে আমি বলবো। আমি আসলে খুব নেগেটিভ জিনিস নিয়ে চিন্তা করি না, কারণ আমার মনে হয় যে নেগেটিভ চিন্তা করলে নেগেটিভটা অ্যাট্রাক্ট হয়। সো আমি অলওয়েজ যখনই কাজ করি মন দিয়ে করি। তবে আমি অ্যাওয়ার্ডটার ব্যাপারটা যদি আমি এভাবে বলি যে আমার কাজ করার পর অডিয়েন্স যে দেখে ওটাই আমার অ্যাওয়ার্ড। যে আপনি যে অ্যাওয়ার্ডটা পাচ্ছেন অবশ্যই সেটা অনেক বড় একটা বিষয় এবং আলহামদুলিল্লাহ আমি এটা প্রথমেই পেয়ে গেছি। তবে এটা আসলে আমার বাবা মা খুব খুশি হয়েছে। তারা থাকে না যে বাবা মা দেখায় যে দেখো আমার মেয়েটা পাইছে, বাট আমার কাছে হচ্ছে আমার কাজটাই। আমার কাছে আমি বলবো যে এটা আমার লিমিট না, আরো অনেক আছে। আমরা ওই একই জিনিসই ফেস করতেছি। আমরা একটা ভালো ছবি দেওয়ার পর আমাদের অনেক দিন বসে থাকা লাগতেছে আর একটা ভালো ছবির জন্য। আচ্ছা, তো ওই জন্যই বলছি, ওই জন্যই এই আশা করাটা একটু একটু আকাশ কুসুম যে 5 বছরে বা 3 বছরে আমি একদম মানে কম্পিটিশনের জন্য ওই মার্কেট হইতে হবে, তখন আমি কম্পিটিশন দিতে পারবো। আমাদের মার্কেটটাই তো তৈরি হয়নি এখনো। আমি একটা অ্যাস্থেটিক ক্লিনিকের সাথে আছি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে। সো ওইখানে আমি দেখি কে আসে কে যায়। বিশ্বাস করেন ভাইয়া, ইন্ডাস্ট্রির 99% মানুষ আসে। নাচে গানে ভরপুর ছবি করতে কোনো সমস্যা নেই। আমি সব টাইপের সিনেমা করতে চাই, সব টাইপের সিনেমা করতে চাই, বাট ওগুলো আমার কাছে আসে না। আমার কাছে ওনারা রিচ আউটই করে না কখনো। আমি সব টাইপের কাজ করতে চাই, তবে আমি যখন কাজ করি তখন আমি অবশ্যই খেয়াল রাখি আমার টিমটা জানি ভালো হয়, ক্যামেরার কাজ ভালো হয়, ডিরেকশন ভালো হয়, প্লাস কস্টিউম ভালো হয়, মেকআপ বিলিভেবল লাগে, প্লাস আমার সাথে যারা কো আর্টিস্ট তাদেরও কাজ যাতে স্ক্রিনে ভালো লাগে, পুরো প্যাকেজটা যাতে ঠিকঠাক মতো হয়। এমন না যে কমার্শিয়াল মুভি আমি করব না, অবশ্যই করব, বাট আমি খেয়াল রাখতে চাই, আমি ওই দায়িত্ব নিয়ে কাজটা করতে চাই যেখানে সবকিছু ঠিকঠাক করে হবে যতটুকু পসিবল। আমি মানে আমার খুব হাসি পায় যখন হলপ করে বললি মানে একদম 99%। আচ্ছা, এখনকার জেনারেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাও মেনশন করতে হবে, এখনকার জেনারেশন। বাট আমার খুব হাসি পায় যখন আমি শুনি যে বলে যে না কিছু না, এটা এখন হয়তো সে এটা বলতে চায় না, কারণ বলার পরে যে কি ভাই পচায় রাখে না, কেন বলবে? পচানি তো কেউ খাইতে চায় না, সবাই শুনতে চায় হ্যাঁ তুমি এমনিই সুন্দর। আজকে যদি আমি না বলতাম যে, যেমন আমি বলেছি যে আমি আমার দাঁতের কারেকশন করিয়েছি, আমার আগের ফিল্মগুলো দেখলে দেখা যাবে যে আমি তখন আমি হাসতাম না, কারণ আমার দাঁতের মধ্যে অনেক গ্যাপ ছিল। তো আমার মনে হতো এটা মনে হয় আমার একটা উইক পয়েন্ট, আমাকে কি দেখতে ভালো লাগছে না বা কিছু। তো
এই যে দুর্বলতাটা আমি ভাবছিলাম এটা আমি ভাবছিলাম, হয়তো আমার দর্শক বা আমার ভাই বোন বা আমার ওয়েল উইশাররা এটা দেখেইনি, তো এটা কি আমার কনফিডেন্স লেভেল কমাই দিচ্ছিল। আচ্ছা, তো আমি তখন ওইটাকে ঠিক করলাম, আমার অস্বীকার করার কিছু নাই। তাতে ক্ষতি হয়েছে তো? হ্যাঁ, ক্ষতি হয়েছে, কারণ মানুষ বলে যে আগেই সুন্দর ছিলা, এখন প্লাস্টিক লাগে, এখন এটা লাগে, এখন ওটা লাগে। আবার আরেকজন আর্টিস্টকে তারা বলতেছে অসম্ভব সুন্দর লাগতেছে, অসাধারণ, কিন্তু ও আরো বড় প্লাস্টিক। আমি আসলে ছোটবেলা থেকেই নাচ, থিয়েটার, গান এগুলোতে, খেলাধুলা এগুলো, খালি মস্তিষ্ক শয়তানের ঘর না, এরকম একটা কথা। আম্মু সবসময় চেষ্টা করতো আমাদের 3 ভাই বোনকে সবসময় এক্সট্রা রেগুলার অ্যাক্টিভিটিসে ইনভলভ রাখা, এবং আমার মনে হয় যে ওই প্র্যাকটিসটা আমার এখন অনেক কাজে দেয়। এটা ভিতরে যেহেতু আমি ওইভাবে বড় হয়েছি, ওটা ভিতর থেকে ন্যাচারাল ভাবে আসে। এবং আপনি যেটা বললেন যে অনেক নেগেটিভ অনেক কিছু, এগুলোতে আমি এমন একটা মেয়ে যে জব করি, বাসায় স্ক্রিপ্ট পড়ি, ওরকম সিমিলার ক্যারেক্টার্স যেগুলো মনে হয় ওই মুভিগুলো আবার দেখি, আবার নিজের মতো করে ক্যারেক্টার সাজাই। এবং আমরা থিয়েটারে যতটুকু শিখেছি, নাচে যতটুকু শিখেছি, এবং ওটার সাথে এক্সপ্রেশন তো অনেক টাইপের হয়। একটা মানুষ সবসময় একরকম করে কথা বলে না, বা আরেকটা ক্যারেক্টার সবসময় আমার মতো করে কথা বলবে না। সো ইট টেকস আ লট অফ প্র্যাকটিস আই থিঙ্ক। আর এখানে এসে না, তখন ঢাকায় আমরা অনেক ক্যালকুলেটিভ, হ্যাঁ, তখন হলো আমরা অনেক কিছু ভাবি। বিদেশে গেলে তো তখন বিপদে, সবাই সবার মতন বিপদে, সবাইকে লাগবে। এখানে কাউকে লাগবে না, কেউ কাউকে কেয়ার করে না। তো বিদেশে গিয়ে তখন হলো দেশি একজন পেলে, যেমন চঞ্চল ভাইয়ের আমি সকালবেলা, ভাইয়া চলেন ব্রেকফাস্ট করি, আপনি একটা লম্বা স্ট্যাটাস দিলেন যে আমাকে তোরা নিয়ে যাসনি, বাট আপনি কিন্তু ঘুমাচ্ছিলেন। তো এইরকম মানে তখন গিয়ে আর কেউ স্টার থাকে না, কেউ সুপারস্টার থাকে না, সবাই তখন আমরা আসলে বন্ধু হয়ে যাই, কলিগ হয়ে যাই। না, এখন আমাদের তো প্রথমত হলো আমাদের হিরো কেন্দ্রিক ইন্ডাস্ট্রি, ছেলে ডমিনেটিং, ছেলের উপরে গল্প। সেইখান থেকে ওটিটির সুবাদে কিছু নারী কেন্দ্রিক গল্প আমরা দেখেছি। লাস্ট মনে হয় অগ্নির পরে আমরা ওরকম নারী কেন্দ্রিক বড় পর্দায় তেমন ব্যবসা সফল কিছু দেখিনি। তো সেই জায়গায় তো স্বাভাবিকই বলবে যে ওনার পয়েন্ট অফ ভিউ থেকে উনি যেটা বলেছে ইনোসেন্স ঠিক আছে, কারণ আমি একটা কাজ করার পরে আমার আরো 5টা কাজ যখন আসতো এবং সেই 5টা কাজ যখন ভালো যেত, তখন কিন্তু উনিই বলতো যে আচ্ছা ওর পিছনে আমি আরো লগ্নি করি। কিন্তু সেটা কিন্তু আমাদের এখানে হয় না। আমাদের বিশেষ করে আমাদের নারীদের অনেক স্ট্রাগল করতে হয়। একটা মানুষের লাইফে এক এক রকম স্ট্রাগল, এবং আমার স্ট্রাগল নেই এটা খুবই ভুল কথা, কারণ আমার স্ট্রাগল নিয়ে হয়তো আমি মানুষকে বলি না। তবে আমার লাইফের স্ট্রাগল যারা জানে তারা এভরি আদার ডে আমাকে টেক্সট করে অ্যাটলিস্ট, যে ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান ডু দিস, ইউ ক্যান ডু দিস, ইউর স্ট্রং, বিকজ তারা জানে আমার লাইফটা কীরকম। আমি ব্লেসড, যদি মানুষ বলে থাকে আলহামদুলিল্লাহ, সেই ব্লেসিংটা আমি নিজে দিয়েছি। আসলে ওইভাবে লাইফটা ডিজাইন করেছি, আমার বিলিফ সিস্টেমটা আমি ওইভাবে দাঁড়া করেছি। এবং আমি অবশ্যই আমার বাবা মাকে খুবই ভালোবাসি, আমার ফ্যামিলিকে আমি খুবই ভালোবাসি। তবে 8-10টা ফ্যামিলির মতো হয়তো আমি ওই দিক থেকে ব্লেস না। আমার বাবা মা সেপারেটেড, প্লাস এখন যেহেতু আমরা 3 ভাই বোন একসাথে বড় হয়েছি। আমার বাবার পোস্টিং, আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন, তার পোস্টিং এক এক সময় এক এক জায়গায় ছিল। এবং আম্মু সেপারেটেড হয়ে যাওয়ার পর থেকে মানে বাবা মার দ্বন্দ্ব জায়গা থেকে আসলে বাচ্চারা কতটুকু সাফার করে সেটা আমি, আমার বোন, আমার ভাই আমরাই জানি। অন্যান্যদের কি দেখা যায়, হিরোদের কি দেখা যায়, ব্যাক টু ব্যাক কিন্তু 2-3টা ভালো কাজ আসতেছে, তখন সে তখন মানুষ তাকে করে, পপ আপ করে। কিন্তু আমাদের তো সেটা নাই। আচ্ছা, একমাত্র আমি যদি বলি বুবলি আপুকে দেখছি, সে একটার পরে একটা, এবং সেইটা নিয়েও কিন্তু অনেক কথা আছে। কিছু ছবি খুব ভালো, কিছু ছবি ভালো না, এটাও মনে হয় আশাদ ভাই বলছে। তো তাহলে কি হলো যে উনি কন্টিনিউ কাজ করেও, ফাইট করেও হচ্ছে না, আর সেখানে তো আমরা ফাইট করতেই পারছি না, তাহলে কিভাবে হবে? ওই যে বললাম ভালো ছবির সংখ্যা কম। আপনি ফেসবুক খুললে দেখবেন যে কাজের থেকে হলো ব্যক্তি জীবনে কে কি খাইলো, কে কোথায় গেল। প্রথমত হলো ওই যে আমরা প্রথমেই বলছি যে সাকিব খানের একটা বিশাল ফ্যান ফলোয়ার্স আছে, একটার পরে একটা, ওই যেটা বললাম যে করে করছে, হ্যাঁ, না মানে অনেক বছর ধরে সে এটা তৈরি করছে। তো ওরা কি হয়, ওনাকে নিয়ে যে কোনো কথাই ওরা শোনার পরে হয়তো জাজ করে যে এই কথাটা ভালো বলেনি, এই কথাটা ভালো বলছে। তো কি হয়, আস্তে আস্তে ভিউ বাড়তে থাকে। এখন আমার কেন যেন মনে হয় ভাইয়া এখনকার সময়ে এসে ভিউটা অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে।
এই যে কি একটা ফুটবল ম্যাচ হলো না কিছুদিন আগে, যেখানে হলো টপিক ছিল সাকিব খান, কেন ফুটবল ম্যাচ হচ্ছে ওই নিয়ে কথা বল, আর তা না হলে তার কাজ নিয়ে কথা বল। কিন্তু কথা হচ্ছে কি যে সাকিব খান যে তৃতীয় বিয়ে করবেন, এটাতে আপনার মতামত কি? ওর মতামত দিয়ে কি হবে?